কালকে রাত্রে যখন এই কমেন্টটা পেলাম তখন রাত 10টার পরে, তো এটা আমি বেশ কিছু অনেকক্ষণ ধরে ভাবলাম ব্যাপারটা নিয়ে। সত্যি যা পরিস্থিতিতে পড়ে রয়েছে উনি এই মুহূর্তে মনে 3 লক্ষ টাকা আছে। 2026 সালের মধ্যে অন্তত যেন 5 লাখ টাকা করতে পারি, এটাতে বেশি গুরুত্বের ব্যাপার নয়। গুরুত্বটা হলো তার পরের কথাগুলোতে, যেটা ভাড়া বাড়িতে বয়স্ক বাবাকে নিয়ে থাকি, অনেক অত্যাচার সহ্য করতে হয়। শুধু এই কথা দুটোর জন্য আমি এই ব্যাপারটার মধ্যে এলাম, যাতে একটা ফ্ল্যাট করতে পারি। এবং ফ্ল্যাট খুব কষ্টের টাকাটা রয়েছে, তো সেই জন্য সবসময় চিন্তা ভাবনাটা এরকম রাখতে হয়েছে। ওর যে 3 লক্ষ টাকা যেটা রয়েছে সেটাকে ওকে নিয়ে আসতে হচ্ছে আমাকে, সেটা হচ্ছে 5 লক্ষতে। তো এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, এবং সেটা মাত্র 2026 সালে, অর্থাৎ এর মধ্যে কিন্তু 2024-এর অর্ধেক পার হয়ে গেছে। মানে জুলাই মাস চলছে, বলতে গেলে এখানে 29 মাস সময় রয়েছে। ক্যালকুলেটরের মধ্যে চলে আসছি, সেখান থেকে দেখার চেষ্টা করছি যে কি করে সম্ভব বা কত সিএজিআর দরকার, সেটা হচ্ছে বড় জিনিস। লক্ষ টাকা হলো, এবং রিটার্ন এক্সপেকটেশন পরে আসবো। ওর ইনভেস্টমেন্ট পিরিয়ড রয়েছে খুবই কম সময় রয়েছে, ওর কাছে মাত্র 30 মাস, অর্থাৎ এই মাসটা তো কেটেই গেল। এবার জুলাই থেকে শুরু যদি করি আর 26 মানে 30 মাস, মানে 29-30 মাসের মতো মোটামুটি দাঁড়াচ্ছে। তো এইটুকু সময়ের মধ্যে আমাকে কিন্তু এই মান্থ করে দিলাম, আমাকে রিটার্ন এক্সপেকটেশন রিটার্ন নিয়ে। এবার নর্মালি যে রিটার্ন আমি করা যায় সেটা হচ্ছে 18% মতো মোটামুটি দাঁড়াতে পারে। এবার 18% রিটার্ন যদি নিয়ে যাই, তাহলে ক্যালকুলেট করে যে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 4,55,000 টাকা। কিন্তু কিছুতেই 5 লক্ষ টাকা আসছে না। ফলে আমাকে এমন কিছু স্টককে কিন্তু ঢোকাতে হবে যে স্টকগুলো সুপার স্টক, এবং যেগুলো ফান্ডামেন্টালি অসম্ভব ভালো। এই কারণে ওর এই টাকাটাকে যদি আমি 20% সিএজিআর আনতে পারি, তাহলে 20 সিএজিআর বা অ্যাবোভে নিয়ে যেতে পারি, তাহলে ওর কিন্তু কিছুটা কাছাকাছি 4,75,000 হচ্ছে, কিন্তু আরও দরকার। তাহলে সেখানে ওর সিএজিআরটা আমাকে বাড়িয়ে মোটামুটি যদি এখানে 25 সিএজিআরে নিয়ে যেতে পারি একমাত্র, তাহলে কিন্তু জিনিসটা কাছাকাছি যেতে পারে। ইয়েস, তার মানে 25 সিএজিআর যাওয়ার জন্য যে স্টকগুলো আমাকে রাখতে হবে, অন্তত সেগুলোর 30% সিএজিআর দেওয়ার জন্য ক্যাপাবিলিটি থাকে। তবে কারণ সব স্টক 25 দেবে না, কোনোটা 30 দেবে, কোনোটা আমাকে দেবে 20। তো অ্যাভারেজ যখন করবো 25-এ গিয়ে ঘুরে চলে আসবে। অর্থাৎ আমাকে এইটুকু সময়ের মধ্যে আমাকে কিন্তু 3 লক্ষ টাকাটাকে 5,27,000 টাকায় করতে হবে। তো আজকে আমি 9টা সুপার স্টককে আনার চেষ্টা করেছি, যে স্টকগুলো কিন্তু আমাদেরকে সেই অ্যাচিভমেন্ট ওর পৌঁছে দেবে। তবে এটাকে যেটা বলার বক্তব্য সেটা এডুকেশন পারপাস, তোমরা নিজেরা স্টাডি করে তবেই এখানে কিন্তু ইনভেস্ট করবে। তো আসা যাক স্টকগুলোর দিকে। স্টকগুলো বাঁচতে গিয়ে আমি কী কী জিনিস বেছে নিয়েছি সেটা একটু বলে রাখা দরকার তোমাদের কাছে। সেইটার জন্য সেখানে আমি যে ফান্ডামেন্টাল যে জায়গাটা নিয়েছি সেটা হচ্ছে কীরকম। আমি যেগুলো নিয়েছি, প্রথম ঘটনা 1 নম্বরটা নিয়েছি, সেটা হচ্ছে আমাকে বাঁচতে হয়েছে যার মধ্যে থেকে, সেটা হচ্ছে সেলস গ্রোথ। একটা কোম্পানির কিন্তু সেলস যদি ভালো না হয় তাহলে কিন্তু কোম্পানিটা কোনো মতেই উঠতে পারবে না। সুতরাং আমাকে এই টার্গেটটা রাখতে হয়েছে সেলস গ্রোথ যেন কোম্পানিটা খুব ভালো জায়গায় থাকে, অর্থাৎ বিগত 10 বছর ধরে সেলস গ্রোথ যেন খুব ভালো জায়গায় থাকে এবং গ্রেটার দেন %-এর বেশি যেন থাকে, সেটা আমাকে ফার্স্ট ক্রাইটেরিয়া রাখতে হয়েছে। খুব ভালো কথা। সেকেন্ড যে ক্রাইটেরিয়া রাখার চেষ্টা, গ্রোথ, প্রফিট, সেলস হচ্ছে কিন্তু তোমার প্রফিট হচ্ছে না, এটা থাকলে কিন্তু হবে না। এবং প্রফিট মানে 1 বছর 2 বছর না, কন্টিনিউ বিগত 10 বছর ধরে তোমার যেন প্রফিটটা খুব ভালো জায়গায় থাকে, প্রফিট গ্রোথ যেন 80% থাকে, এই জিনিসটাকে কিন্তু লক্ষ্য রাখতে হয়েছে। প্রতিটা স্টক 9টা যে বেছে নিয়েছি, প্রত্যেকটা সেলস গ্রোথ ভালো থাকতে হচ্ছে, প্রফিট গ্রোথ খুব সুন্দর থাকতে হচ্ছে। কিন্তু সেলস থাকলেও প্রফিট থাকলেও কিন্তু আজ এ কোম্পানিটা, তো ঋণটাকেও দেখতে হবে। তো ঋণটা যেন কম থাকে, অর্থাৎ ডেট টু ইকুইটি রেশিও। ডেট টু ইকুইটি রেশিও বলতে কী বোঝায় সেটা সবাই মেম্বারশিপ নিয়ে দেখতে পারো, যেন 1-এর থেকে কম থাকে। এই প্যারামিটারটাকে নিয়ে নিয়েছি। নেক্সট প্যারামিটারটা কি নিয়েছি? রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। তো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কী কাজে লাগে এটা নিয়ে সমস্ত কিছু কিন্তু আগে বলে গেছি, সুতরাং এখন আর নতুন করে এখানে কিছু বলছি না। 18%-এর বেশি যেন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড থাকে, অর্থাৎ 18 বা তার বেশি যেন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড থাকে। নেক্সট প্যারামিটার রেখেছি রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটি কি সেগুলো নিয়ে সব বলেছি, মেম্বারশিপ নিয়ে দেখতে পারো। এখানে আমি শুধুমাত্র বলার কথা সেটা হচ্ছে 15% অ্যাবোভ যেন থাকে, 15 বা তার বেশি যেন এক্ষেত্রে থেকে থাকে। ভালো কথা। তাহলে এইগুলো বোঝা গেল। 1, 2, 3, 4, 5টা প্যারামিটার আমি মোটামুটি দেখে নিলাম। প্রাইস টু ক্যাশ ফ্লো। প্রাইস টু ক্যাশ ফ্লোকে রেখেছি 6 নম্বরে, অর্থাৎ এখানে আমি রাখছি প্রাইস টু ক্যাশ ফ্লো। এটা ভীষণ জরুরি জিনিস। তোমার ক্যাশ ফ্লো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং জিনিস, এবং 0 থেকে যেন বেশি হয় এইটা আমি লক্ষ্য রেখেছি। 0 বা তার
কম হয়ে গেলে কিন্তু নেগেটিভ ব্যাপার, প্রাইস টু দিয়ে বোঝা যায়। কিন্তু যে জিনিসগুলো থাকে না সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, যেরকম এর ডেপ্ট কীরকম রয়েছে, ঋণের পরিমাণ কেমন রয়েছে সেটা কিন্তু পিতে বোঝা যায় না, ক্যাশ ফ্লো কেমন রয়েছে সেটা কিন্তু বোঝা যায় না, ফলে ভ্যালুয়েশন চেকিংগুলো কিন্তু করা সম্ভব হয় না। তার জন্য আমরা কি করি, প্রাইস টু ক্যাশ ফ্লো বলে P/CF, এইটা হচ্ছে এর একটা প্রসেস। এই প্রাইস টু ক্যাশ ফ্লো দিয়ে কিন্তু আমরা অনেক জিনিসকে কিন্তু ক্যাচ করতে পারি। তুমি মনে আছে কিনা জানি না, সত্যম কম্পিউটার সম্পর্কে তোমাদের কারোর কাছে অভিজ্ঞতা, বেসিক্যালি ওখানে যে কাজটা করা হয়েছিল সেটা হচ্ছিল কিন্তু পিটি মানে যে আর্নিংগুলো খুব ভালো দেখানো হয়েছিল, কিন্তু আর্নিং যতই কোম্পানি ভালো হোক সেখানে প্রফিটও ভালো দেখানো হয়েছিল, সেলস ভালো দেখানো হয়েছিল, সব ফলস দেখানো হয়েছিল। সেই দেখে কিন্তু সবাই উৎসাহিত হয়ে এখানে কিন্তু ইনভেস্ট করেছিল, কিন্তু যেটা দেখেনি ওরা সেটা হচ্ছে ক্যাশ ফ্লো। ক্যাশ কিন্তু প্রচুর কমতে শুরু করছে এবং ক্যাশ ফ্লো নেগেটিভ হয়ে মাইনাস হয়ে, এবং 1-2 বছর নয়, কনস্ট্যান্ট। তো প্রাইস টু ক্যাশ ফ্লো দিয়ে কিন্তু আমরা এখানে এই জিনিসটাকে ধরতে পেরে যাব। আমাকে দেখতে হচ্ছে ক্যালকুলেশন করে PCF যখন হিসেব করছি, P/CF, এই ক্যালকুলেশনটা হচ্ছে আমার কারেন্ট মার্কেট প্রাইস আজকে কি দাঁড়িয়ে আছে, তার সঙ্গে যে ক্যাশ ফ্লোকে কিন্তু ক্যাশ ফ্লো পজিটিভ ব্যাপারটা দেখতে হয়। অর্থাৎ কিছু কিছু নন ক্যাশ আইটেমও থাকে, যেরকম ডেপ্রিসিয়েশন, এইগুলো প্রচুর পরিমাণে বাড়ছে কিনা এইগুলো কিন্তু আমরা ট্র্যাক করতে পারি, সেইগুলো কিন্তু এই PCF দিয়ে পার শেয়ার, ঠিক আছে, ক্যাশ ফ্লো পার শেয়ার তো করলে কিন্তু PCF চলে আসবে। PCF যেন গ্রেটার দ্যান 0 হয়, যদি 0 বা তার নেগেটিভ হয় তার মানে তুমি জেনে নেবে তোমার একটা কিন্তু অ্যালার্মের জায়গা তৈরি হচ্ছে। তো এতগুলো পয়েন্টকে নিয়ে কিন্তু একটা শেয়ারকে আনার চেষ্টা করা হয়েছে। তো আসা যাক এবার 9খানা সুপার স্টকগুলোকে নিয়ে আমরা আলোচনা করবো আজকে। চলো, প্রথম যে স্টকটার কথা বলবো সেটা স্টকটা কিন্তু হচ্ছে FM সেক্টরের স্টক, সুপার স্টক রয়েছে এবং প্রত্যেকটা ক্রাইটেরিয়া, যেরকম সেলস গ্রোথ 10 বছরে যেরকম ফ্যান্টাস্টিক রয়েছে, প্রফিট গ্রোথ সেরকম ভালো রয়েছে। এবার এদের 10 বছর ধরনের ম্যাক্স টু ম্যাক্স, যেহেতু 10 বছর পাচ্ছি না, নতুন স্টক কিছু রয়েছে, যেমন এর ক্ষেত্রে নতুন রয়েছে, ম্যাক্স টু ম্যাক্স এটার জন্য 15% থাকে, এটার জন্য 18% থাকে, এবং ঋণের পরিমাণ যেন খুব কম থাকে সেটাও দেখেছি। রিটার্ন অন ক্যাপিটাল, রিটার্ন অন ইকুইটি সব যেন আন্ডার থাকে, এবং মানে রিটার্ন অন ক্যাপিটাল 18%, রিটার্ন অন ইকুইটি 15 থাকে, এবং যেটাকে আমি বলছি ফ্রি ক্যাশ ফ্লো অর্থাৎ প্রাইস টু ক্যাশ ফ্লো যেটা PCF, সেটা যেন খুব সুন্দর জায়গা থাকে, অন্তত 0 থেকে যেন বেশি থাকে সেটা দেখাটা। তো প্রথম যে স্টক FM সেক্টরের স্টকটা কথা বলবো সেটা হচ্ছে বিকাজি। 17,000 কোটি মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে, রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন ইকুইটি ফ্যান্টাস্টিক 29.8, রিটার্ন ক্যাপিটাল, রিটার্ন ইকুইটি রয়েছে 24.7। তো দেখে নিই, প্রথম যেটা এলাম সেটা হচ্ছে বিকাজি ফুড ইন্টারন্যাশনাল লিমিটেড। দুর্দান্ত কোম্পানি, দুর্দান্ত FM সেক্টরের স্টক, ওভার ভ্যালুড, চিরকালই FM সেক্টর ওভার ভ্যালু হয়ে থাকে। এদের 6টা বিষয়ের উপর কাজ করে, ভুজিয়ার উপর কাজ করে, নমকিনের উপর কাজ করে, প্যাকেজ সুইট সেটা বিক্রি করে, পাপড় বিক্রি করে, ওয়েস্টার্ন স্ন্যাক্স বিক্রি করে, দেশে নয় বিদেশে বহু জায়গায় কিন্তু এরা বিক্রি করছে প্রচুর। এদের একটা বিরাট লার্জ ক্যাপে হয়নি, 17,833, কিন্তু লার্জ ক্যাপের দিকে দৌড়চ্ছে এই মুহূর্তে। যদি রিটার্ন অন ক্যাপিটাল, রিটার্ন দুটোই 29.6, 24.7, চেয়েছিলাম 18 এবং 17। প্রোমোটার হোল্ডিং 75% রেখে দিয়েছে। কোম্পানিটার ইন্ডাস্ট্রি স্পিড থেকে কিছুটা বেশি রয়েছে। সেলস গ্রোথ 20% CAGR, 20.6 CAGR বিগত 5 বছর ধরে চলছে, বুঝতে পারা যাচ্ছে কোম্পানিটা ভালো কোম্পানি। আমি যদি দেখে নিই, নেক্সট আমি চলে আসবো নেক্সট পার্টের দিকে, দ্যাট ইজ ইনভেস্টার প্রোমোটারের সংখ্যা কী রয়েছে। প্রোমোটার রয়েছে 75% মতো, FII রয়েছে, FII 7.51, DII 13.32, রিটেলের সংখ্যা খুব কম 4.06। স্টকটার কথা বলবো সেটা হচ্ছে IT সেক্টরের স্টক। এই স্টকটার নাম কি? স্টকটার নাম হচ্ছে সোনাটা সফটওয়্যার। সোনাটা সফটওয়্যার আরেকটা ইন্টারেস্টিং স্টক, সেকেন্ড আমার 2 নম্বর জায়গায় রয়েছে। ফ্যান্টাস্টিক স্টকটা রয়েছে, ফান্ডামেন্টালি যথেষ্ট ভালো রয়েছে, মার্কেট ক্যাপিটালাইজেশন 17,500 রয়েছে, রিটার্ন অন ক্যাপিটাল এবং রিটার্ন ইকুইটি দুটোই হচ্ছে অসাধারণ। আমরা দেখে নিই স্টকটা চললাম IT সেক্টরের। এই স্টকটা সুপার স্টক, 4,000% রিটার্ন দিয়েছে মাল্টিব্যাগার কোম্পানি, 5 বছর রিটার্ন 377%, 1 বছর রিটার্ন দিচ্ছে 27%। কোম্পানিটা বিগত 6 মাস ধরে দেখছি ডাউনওয়ার্ড মুভমেন্ট, অর্থাৎ একটা ভালো যা সিচুয়েশন রয়েছে কোম্পানিটার, এত ওভারভ্যালুড সিচুয়েশনে কোম্পানিটাকে ইনসার্ট করার জন্য, ইনভেস্ট করার জন্য। ফান্ডামেন্টাল চলে আসছি। IT কোম্পানি ইউনাইটেড স্টেটস, ইউরোপ, মিডল ইস্ট, অস্ট্রেলিয়া ও ইন্ডিয়ার উপর কাজ করে। এখনও পর্যন্ত কিন্তু লার্জ ক্যাপ হয়নি, মিড ক্যাপে রয়েছে এবং লার্জ ক্যাপের দিকে দৌড়চ্ছে। 632 এখন কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে। স্টক P 43.2 রয়েছে এবং ইন্ডাস্ট্রির সঙ্গে যদি তুলনা করো 36.9, খুব বেশি নেই। সবচেয়ে বড় ইন্টারেস্টিং রিটার্ন অন ক্যাপিটাল এবং রিটার্ন ইকুইটি দুটোই 30%-এর ওপর রয়েছে। ফ্যান্টাস্টিক কোম্পানি। ইনভেস্টরের পরিমাণ যদি দেখো, ইনভেস্টর 28.17 হচ্ছে প্রোমোটার, FII DI রয়েছে 13.94, DII হচ্ছে 19.05, রিটেলারের সংখ্যা 37.80। ফ্যান্টাস্টিক কোম্পানি। আমরা চলে আসবো পরে 3 নাম্বার চলে আসছি, দ্যাট ইজ DP ওয়ার্স। DP ওয়ার্স আগেও বলেছি, এখনও বলছি, স্টকটা কিন্তু ভালো স্টক,
অনেকটা নিচু পড়ে গেছে, কিন্তু পড়ে গেছে মানে খারাপ স্টক হয়নি, পড়ে গেছে মানে ডিমান্ড কারণ হতে পারে, প্রোডাকশন কম হতে পারে, অর্ডার কিছু কম পেয়েছে, কিন্তু আলটিমেটলি স্টকটা যদি লং রানে দেখো ফ্যান্টাস্টিক রিটার্ন দিয়ে গেছে। এবং এর মার্কেট ক্যাপিটালাইজেশন দেখলে আজকে উঠবে খুব স্মল, এবং ওর যেহেতু খুব টাকার প্রয়োজন পড়েছে এবং খুব তাড়াতাড়ি ও চাইছে, এই রিস্কটা নিতে চাইছে, তো সেই জন্য ওকে বলছি প্রায় 691 কোটি, অর্থাৎ ন্যানো ক্যাপ কোম্পানি, অথচ এর ফান্ডামেন্টাল যদি দেখো খুব সুন্দর রয়েছে, এবং রিটার্ন অন ক্যাপিটাল 24.8% এবং রিটার্ন অন ইকুইটি 17.8 রয়েছে, খুব সুন্দর কোম্পানিটা। চলে স্টকটা এলাম, সেটা কিন্তু 5 বছরে 580% রিটার্ন দিয়ে দিয়েছে, অথচ খুব একটা রিটার্ন কিন্তু এক বছরে দেয়নি, একদম ফ্ল্যাট মুভমেন্ট, ডাউনওয়ার্ড মুভমেন্ট। কোম্পানিটা কি নাম? কোম্পানিটা হচ্ছে ডিপি ওয়্যারস, যথেষ্ট ভালো কোম্পানি। ফান্ডামেন্টাল চলো দেখি, কোম্পানিটা কিন্তু এখনও সুযোগ রয়েছে এই মুহূর্তে ইনভেস্ট করার, কারণ এটা কিন্তু ডাউনে চলছে। ইনফ্রার কাজকর্ম যত বেশি এগোবে, যত বেশি ইম্প্রুভমেন্ট হতে থাকবে, ডিপি ওয়্যারসের ইম্প্রুভমেন্ট চলবে, আস্তে আস্তে এগিয়ে চলবে। ছোট্ট কোম্পানি, একেবারে ন্যানো ক্যাপ কোম্পানি, ওই জন্য প্রচণ্ড রিস্কি কোম্পানি, বারবার বলছি রিস্কি রয়েছে। 446 কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে, স্টক পি 19 রয়েছে এবং ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে 28। রিটার্ন অন ক্যাপিটাল, রিটার্ন অন ইকুইটি দুটো বলার কোনো জায়গা, রিটার্ন অন ক্যাপিটাল 24.6, 17 to 18 হচ্ছে মোর দ্যান সাফিসিয়েন্ট, রিটার্ন অন ইকুইটি 15 হচ্ছে মোর দ্যান সাফিসিয়েন্ট, 17.4%। ফ্যান্টাস্টিক জায়গা রয়েছে, ঋণের পরিমাণ একদম নেই, নীল, ডেট টু ইকুইটি রেশিও 0, এবং যেটা সেলস গ্রোথ দেখো 24.8% 5 বছর, ওভারঅল সেলস গ্রোথ নয়, আমি দেখছি 5 বছর, অর্থাৎ বিগত 5 বছর ধরে ফ্যান্টাস্টিকভাবে কাজ করছে কোম্পানিটা। আমরা যদি চলে আসি নেক্সট জায়গায়, সেটা হচ্ছে সেলস গ্রোথ প্রতি বছরে বছর ইম্প্রুভ হয়ে চলেছে, সেলস গ্রোথ দেখেছি, প্রফিট গ্রোথ দেখেছি, ফ্যান্টাস্টিক কোম্পানি। আমরা ইনভেস্টারের মধ্যে যাব, 74% ইনভেস্টার ইনভেস্ট করে বসে রয়েছে, এফআইআই কিচ্ছু নেই, জাস্ট 0.01 কিছু না থাকার মতো, আর রিটেলের সঙ্গে 25%, একেবারে যথেষ্ট ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। ডাউন যখন রয়েছে, ডাউনটাকে একটা স্কোপ বলে মনে করা যেতে পারে, নো বাই অর সেল। 4 নম্বর কোম্পানিতে চলে এলাম। 4 নম্বর কোম্পানি হচ্ছে ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড। ফিনোটেক্স কেমিক্যাল সেক্টর একটা অসম্ভব ভালো স্টক। এই স্টকটা নিয়ে রিসেন্ট যা একটার পর একটা ইম্প্রুভ করে চলেছে, গত যেখানে কেমিক্যাল সেক্টর ডাউন রয়েছে, এই স্টকটা এখনও কিন্তু ইম্প্রুভ করে চলেছে, কারণ ডোমেস্টিক মার্কেটটা কিন্তু ফ্যান্টাস্টিকভাবে ধরে নিয়েছে। আমরা এই স্টকটার সঙ্গে একটু দেখে নেব। 1000%, অথচ এক বছর রিটার্ন দিয়েছে অলমোস্ট 34% মতো, কিন্তু কন্টিনিউ কোম্পানিটা কিন্তু এগিয়ে চলেছে একটু একটু করে করে। কোম্পানির নাম ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড, অসম্ভব ভালো ডিমান্ড রয়েছে ডোমেস্টিক এবং বাইরেও। ডোমেস্টিকেরা প্রচুর বিষয়ে কাজ করছে, আমরা যে ওয়াটার পিউরিফিকেশনের কাজকর্ম করা, প্লাস তোমার পেইন্টিংয়ের উপর কাজকর্ম, পেইন্টের কেমিক্যাল সেক্টরে যে পেইন্ট তার উপর কাজকর্ম করা, চলে দেখিয়ে নিই সেটা। ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড, ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড কনস্ট্রাকশন, ওয়াটার ট্রিটমেন্ট যেটা বলছিলাম, ফার্টিলাইজার, লেদার, পেইন্ট ইন্ডাস্ট্রিজ কাজ করছে, অর্থাৎ এ কিন্তু সমস্ত দিকে, অর্থাৎ যেরকমভাবে টেক্সটাইলের উপর কাজ করে, ওয়াটার ট্রিটমেন্ট, আমরা আগে ওয়াটার ট্রিটমেন্ট একটি ভিডিও বানিয়েছিলাম, ফার্টিলাইজার কাজ করছে, পেইন্ট ইন্ডাস্ট্রি কিন্তু কাজ করছে, বেশ কিছু জায়গায় কাজ হয়েছে। কোম্পানিটা দেখে নাও, 4000, মানে এখনো স্মল ক্যাপ কোম্পানি, বিশাল বড় ফিউচার রয়েছে, 372 কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে, এবং যদি পি দেখে নিই, স্টক পি হচ্ছে 34, এবং আমি যদি ইন্ডাস্ট্রিজ পি সঙ্গে একটু দেখে নিই 41, মানে এখনো খুব বেশি ওভার ভ্যালু হয়নি, ইনফ্যাক্ট আন্ডার ভ্যালুড। রিটার্ন অন ক্যাপিটাল, রিটার্ন অন ইকুইটি দুটো দেখলে চমকে যাবে, 38.7, 30% হচ্ছে রিটার্ন অন ইকুইটি। ফ্যান্টাস্টিক কোম্পানি। ঋণের পরিমাণ দেখে নাও 0.01। কি লেভেলের ফান্ডামেন্টাল, তোমরা নিজেরা যারা একটু দেখেছো, আমার সঙ্গে রয়েছো, তারা নিজেরা জানো এর ফান্ডামেন্টাল কি রয়েছে। যদি দেখে নিই সেলস গ্রোথ 5 বছর ধরে 25.6, আমি একদম লং রানে ধরে নিয়েছি 10 বছর, সেখানেও 10 বছরে 15% করে দিয়ে গেছে। এই কোম্পানিটা কী হবে ভবিষ্যতে বারবার বলেছি, এখনও বলছি, আগামী দিনও এই কোম্পানিটার কথা নিয়ে বলবো, এবং বলতেই যাবো, নিজেরা দেখতে পারবে পরে। এখন নো বাই সেল রেকমেন্ডেশন, নিজেরা সার্চ করে নেবেন। নাও নেক্সট আমি চলে আসছি, আমরা এবার চলে আসছি 5 নাম্বার স্টকে। এই স্টকটা হচ্ছে ডিফেন্স সেক্টরের স্টক। এই স্টকটার কি নাম, এই স্টকটা কি কাজ করে? এই স্টকটার নাম হচ্ছে অ্যাভান্টেল। অ্যাভান্টেল লিমিটেড কিন্তু দুর্দান্ত জায়গা দিয়ে রেখেছে এবং এখনও ভালো সুযোগ রয়েছে, প্রত্যেকটা প্যারামিটারকে ও স্যাটিসফাই করে নিচ্ছে। এবং আমি যদি দেখি এই মুহূর্তে অ্যাভান্টেলের মার্কেট ক্যাপিটালাইজেশন 5000 কোটি, দ্যাট মিনস এটা একটা স্মল ক্যাপ কোম্পানি, এবং এর যে বিজনেস গ্রোথ অসম্ভব ভালো রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 47.5, রিটার্ন অন ইকুইটি রয়েছে 39.2। আমরা দেখে নেবো এবারে। দুর্দান্ত কোম্পানি, 5000% রিটার্ন দিচ্ছে 5 বছরে, অকল্পনীয়। 1 বছর রিটার্ন দিচ্ছে 253%। মোটামুটি এই রিটার্ন 5 বছরও নর্মালি যেসব লার্জ ক্যাপ কোম্পানি দেয় না। লার্জ ক্যাপ কোম্পানি তুমি 1 টাকা ইনভেস্ট করলে তার সে টাকা 5 বছরেও ডবল করে দেয়, সেটাকে ডবলের মানে 2.5 গুণ করেছে 1 বছরে। কোম্পানিটা হচ্ছে অ্যাভান্টেল লিমিটেড। বহুবার এর আগে বলেছি, বহুবার, একবার দুবার না বহুবার বলে গেছি। কোম্পানিটা 5 বছর রিটার্ন দেখো 5000%। কোম্পানিটা ফান্ডামেন্টাল কেমন সেটা একটু দেখে নেওয়া দরকার। ডিফেন্স সেক্টরে একটা
অসাধারণ কোম্পানি। ডিফেন্স ইলেকট্রনিক কাজ করে, রাডার সিস্টেমে কাজ করছে, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার অর্থাৎ হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে কাজকর্ম, রাডারের মধ্যে যে সমস্ত হার্ডওয়্যার লেভেলে যে সেন্সারগুলো থাকছে সেগুলোর সঙ্গে সফটওয়্যার লেভেলে যে কাজকর্মগুলো সেগুলো তৈরি করা, এবং এছাড়াও অনেক সূক্ষ্ম ইনস্ট্রুমেন্ট তৈরি করা, ইলেকট্রনিক্সের কাজকর্মগুলো সেগুলো করছে, এবং যেটাকে বলছিলাম অ্যারোস্পেসের ওপরে কিন্তু এর কাজ রয়েছে। একে যদি দেখে নাও মার্কেট ক্যাপ 5109, অর্থাৎ যেটা আমি দেখছিলাম এতদিন বলে আসছিলাম স্মল বলে, এখন জাস্ট মিডের দিকে পা দিয়েছে, জাস্ট শুরু, আরও সময় অনেক বাকি রয়েছে। স্টক পি 92.1 অবশ্যই ওভার ভ্যালুড হয়ে গেছে, এবং এটা ওভার ভ্যালুড হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। 89.2, তাও এখনও কিন্তু সেই লেভেল নয়। ইন্ডাস্ট্রিজ পি দেখে নাও কী লেভেলের মানে এদের যে ডিমান্ডগুলো রয়েছে ডিফেন্স সেক্টরে, তার একটা জায়গা পাওয়া যাচ্ছে। ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 90-র কাছে, ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 90-র কাছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আছে স্টক পিটা 92। বোঝা যাচ্ছে কী সিচুয়েশন। তো ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু এই জায়গাতেই রয়েছে, এই জন্য অ্যাভারেজ পি এটাকে বলা হয়, অ্যাভারেজ পি। তো ইন্ডাস্ট্রিজ পি মানেই কিন্তু অ্যাভারেজ পি বলা হয়। এবারে এইসব জায়গায় ইন্ট্রিনসিক ভ্যালু খুঁজতে যাওয়াকে প্রশ্ন করেছিল একজন ইন্ট্রিনসিক ভ্যালু নিয়ে, সেখানে আমি চাকের উত্তরে এখানে অনেকেই বলে রাখি সব জায়গায় ইন্ট্রিনসিক ভ্যালু খুঁজতে যাওয়াটা ভুল। কারণ বলছি সবসময় আমাদের সঙ্গে বই খাতা নিয়ে কিন্তু আমরা বাজার করতে বেরোই না। অবশ্যই এগুলো আমাদের সেফ রাখে, কিন্তু সেফ মানে যেখানে প্রচুর ডিমান্ড সেখানে কিন্তু ওগুলো ফর্মুলা কাজে লাগে না, যেখানে বিভৎস ডিমান্ড থাকছে সেখানে কিন্তু ওই ফর্মুলা কোনো কাজে লাগছে না, সেখানে কিন্তু অন্য ফর্মুলা লাগছে। সেখানে আমাদের আদার প্যারামিটারগুলো মানে সবগুলো প্যারামিটার দেখে তবে কিন্তু আমি যখন স্টক পিকে দেখে নিচ্ছি, স্টক পিটা কাছাকাছি আছে, কিন্তু এখনও ইনভেস্ট করার কারেকশন হবে এটাও কনফার্ম। কিন্তু তাই বলে আমরা ইনভেস্টমেন্ট থেকে বিরত থাকাটাও ঠিক নয়, কবে কারেকশন হবে সেই মনে করে আজকে থেকে বিরত থাকাটাও ঠিক নয়। চলো দেখা যাক। এই কোম্পানিটা কিন্তু মোটামুটি ইনভেস্টরের সংখ্যা দেখে নিই, 40% মতো প্রমোটার রয়েছে, এফআইআই ডিআইএ পরিমাণ খুব কম, কিন্তু ম্যাক্সিমাম রিটেলে রয়ে গেছে। এটা একটা রিস্ক টেম্পোরারি তৈরি করছে বলে অনেকে মনে করছে, যে কারণ রিটেলের সংখ্যা এত বেশি থাকাটা কিন্তু ঠিক নয়। এফআইআই ডিআই এন্ট্রি করলে তবে ব্যাপারটা কিছুটা, সুতরাং এটা রিস্ক। আমরা নেক্সট চলে আসবো পরের স্টকটার দিকে। পরের স্টকটা একটু স্টেবল স্টক নিচ্ছি, কারণ ওকে একটু স্টেবিলিটিও দরকার। সেই স্টকটার কী নাম আছে? সেই স্টকটা হচ্ছে সিডিএসএল। সিডিএসএল একটা ফ্যান্টাস্টিক কোম্পানি, এখন মিড ক্যাপ কোম্পানি, 25,000 কোটি মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে, এবং স্টকটা কিন্তু ফান্ডামেন্টালি দুর্দান্ত রয়েছে। প্রত্যেকটা স্যাটিসফাই করে যাচ্ছে, সেলস গ্রোথ যেরকম ভালো রয়েছে বিগত 10 বছর, প্রফিট গ্রোথ ভালো রেখেছে, রিটার্ন অন ক্যাপিটাল এবং রিটার্ন ইকুইটি প্রত্যেকটা কিন্তু ফ্যান্টাস্টিক জায়গা রয়েছে, এবং ডেপ্টের পরিমাণ একদম নীল। চলো আমরা দেখি ইনভেস্টরের সংখ্যা দেখে নিই, 40% মতো প্রমোটার রয়েছে, এফআইআই ডিআইএ পরিমাণ খুব কম, কিন্তু ম্যাক্সিমাম রিটেলে রয়ে গেছে। এটা একটা রিস্ক টেম্পোরারি তৈরি করছে বলে অনেকে মনে করছে, যে কারণ রিটেলের সংখ্যা এত বেশি থাকাটা কিন্তু ঠিক নয়। এফআইআই ডিআই এন্ট্রি করলে তবে ব্যাপারটা কিছুটা, সুতরাং এটা রিস্ক রয়েছে, অবশ্যই রয়েছে। চলে আসবো পরেরটার দিকে। পরে যে স্টকটাকে চলে এলাম সেই স্টকটা হচ্ছে সিডিএসএল। সিডিএসএল বহুবার বলেছি, আগেরটা যেরকম রিস্কি ছিল এটা তত কম রিস্ক রয়েছে। এর যদি মার্কেট ক্যাপ দেখো, মিড ক্যাপ লেভেলের কোম্পানি, 25,000 কোটি মার্কেট ক্যাপিটালাইজেশন, স্টক পি 61.1 এবং ইন্ডাস্ট্রিজ পির সঙ্গে তুলনা করে 34.5। রিটার্ন অন ইকুইটি, রিটার্ন ক্যাপ দুটোই অসম্ভব ভালো। রিটার্ন অন ক্যাপিটাল আমার 40%, রিটার্ন অন ইকুইটি 31.3%। দুর্দান্ত কোম্পানিটা প্রতি বছর রিটার্ন দারুণ দিচ্ছে, এবং একটা স্টেবল রিটার্ন দিচ্ছে, মনোপলিস্টিক বিজনেস করছে, সুতরাং কোম্পানিটা তোমাকে একটা স্টেবল রিটার্ন দেবে এবং তোমার টার্গেট পৌঁছে দেবে। এবার চলে আসা যাক আমাদের কাছে, এখন সেটা হচ্ছে 7 নম্বর স্টক। তো 7 নম্বর স্টকে যে কোম্পানিটার কথা বলবো সেটা হচ্ছে রেলওয়ে সেক্টরের কোম্পানি। রেলওয়ে সেক্টর যেখানে ইমপ্রুভ করছে সেখানে এই স্টকটা ইমপ্রুভ করতে বাধ্য। এখন এই স্টকগুলো যা রয়েছে ভবিষ্যতে আরও ভালো করবে। তো কোম্পানিটার নাম কি? টিটাগড় রেল। টিটাগড় রেলের মার্কেট ক্যাপিটালাইজেশন 23,000 কোটি, দ্যাট মিনস মিড ক্যাপ কোম্পানি। এর ভবিষ্যতে গ্রোথ হওয়ার সম্ভাবনা বহুগুণ রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 24.9, রিটার্ন অন ইকুইটি 18.1। দুর্দান্ত কোম্পানি, আমরা দেখে নেবো এর সিচুয়েশন কী রয়েছে। এনলিস্টেড রয়েছে 2023-এর জুন মাস নাগাদ, অর্থাৎ আমি এক বছর রিটার্ন দেখলে ভালো বুঝবো, 226% এক বছর রিটার্ন দিয়ে দিয়েছে টিটাগড় রেল সিস্টেম। ভবিষ্যতে আরও উন্নতি হবে, আরও ওয়াগন যত বেশি ম্যানুফ্যাকচার হবে তত কিন্তু এই কোম্পানিটা ইম্প্রুভমেন্ট দেখতে পারবো আমরা। 6 মাসের মধ্যে 62% রিটার্ন দিয়েছে। এবার আমরা কোম্পানির ফান্ডামেন্টাল যাবো। ফান্ডামেন্টাল যথেষ্ট সুন্দর রয়েছে কোম্পানিটার। যদি চলে যাই, মিড ক্যাপ লেভেলের কোম্পানি, 22,000 কোটি মার্কেট ক্যাপিটালাইজেশন, 23,000 দিকে যাচ্ছে। স্টক পি 79.6, ইন্ডাস্ট্রিজ পি হয়েছে 46.2, ওভার ভ্যালুড। রিটার্ন অন ক্যাপিটাল, রিটার্ন অন ইকুইটি দুটোই রয়েছে দুর্দান্ত, 24.9
আর 18.1 কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। প্রোমোটারের সংখ্যা 42.46, এফআইআই যথেষ্ট পরিমাণে রয়েছে এবং রিটেলারের সংখ্যা 26.53 রয়েছে। তো কোম্পানিটা এবার আমরা চলে আসবো নেক্সট, দ্যাট ইজ 8 নম্বর কোম্পানি। 8 নম্বর কোম্পানি হচ্ছে সোনা বিএলডব্লিউ প্রিসিশন। কোম্পানিটা কিসে কাজ করে? অটো এনসিলিয়ারির উপর কাজকর্ম করে। অটো এনসিলিয়ারি সেক্টরে একটা দুর্দান্ত কোম্পানি, ভালো পরিমাণ অর্ডার পেয়েছে এবং এর বিজনেস গ্রোথটা খুব ভালো রয়েছে। যেরকমভাবে ইভি সেক্টর ইম্প্রুভমেন্ট হয়ে চলেছে, যেরকমভাবে মোটর অটোমোবাইল সেক্টরে ইম্প্রুভমেন্ট হচ্ছে, সব ক্ষেত্রে কিন্তু যারা অটো এনসিলিয়ারি পার্টস বানায় তাদের ডাক পড়বে এবং এই কোম্পানিটা স্ট্যান্ডার্ড জায়গা রয়েছে। যদি তুমি এই মুহূর্তে মার্কেট ক্যাপিটাল দেখো 42,000 কোটি টাকা, এটা লার্জ ক্যাপ কোম্পানি, 42,000 রয়েছে, কারণ ফলে এটাকে আমরা লার্জ ক্যাপ কোম্পানি বলবো। এর মার্কেট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 23.8 এবং রিটার্ন অন ইকুইটি 20.1 হয়ে গেল আমাদের। হয়নি, এসটি এনলিস্টেড হয়েছে 2021 জুন থেকে এনলিস্টেড হচ্ছে। কোম্পানিটা অটো এনসিলিয়ারির উপর কাজ করছে, সুতরাং আমরা মোটামুটি 1 বছর রিটার্ন 34%, খুব বেশি রিটার্ন কিন্তু 1 বছরে দেয়নি। কোম্পানিটা কিন্তু সোনা বিএলডব্লিউ প্রিসিশন ফরজিং লিমিটেড অটো এনসিলিয়ারির উপর কাজকর্ম করে। কোম্পানি যদি কোম্পানি দেখো মিড ক্যাপ লেভেলের কোম্পানি 42,776। এবারে কোম্পানিটা হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি, 42,776 চলে এসছে এবং কারেন্ট মার্কেট 729 রয়েছে। স্টক পি 88.4 রয়েছে এবং যদি ইন্ডাস্ট্রিজ পি 36.6। ওভারভ্যালুড, ঋণের পরিমাণ খুব কম 0.15। রিটার্ন অন ক্যাপিটাল, রিটার্ন অন ইকুইটি দুটোই ভালো রয়েছে 23.8, রিটার্ন অন ইকুইটি 20.1। সেলস গ্রোথ ভালো রয়েছে, যেহেতু এখানে 10 বছরের ডেটা পাওয়া যাচ্ছে না, ম্যাক্স টু ম্যাক্স ডেটাটাকে নিয়ে অ্যানালিসিস করা হয়েছে এবং 5 বছরের ডেটা হচ্ছে 32.8%। ঠিক আছে, এবারে আমি দেখে নিচ্ছি, সেটা হচ্ছে যে এর যদি আমরা দেখি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে সেলস গ্রোথ, প্রতি বছরে সেলস গ্রোথ কিন্তু খুব সুন্দরভাবে বাড়ছে। লক্ষ্য রাখবে সেলস গ্রোথ কিন্তু যত সুন্দরভাবে বাড়ছে, সেলস বাড়ছে, সব কিছুই বাড়ছে, কিন্তু রিটার্ন পার্সেন্টেজ কিন্তু তুলনামূলকভাবে অতটা বাড়েনি। লক্ষ্য রাখো সেলস গ্রোথ 24%, 10 বছর, 3 বছরে, 5 বছরে 33%, 3%, 27%। দেখো 10 বছরে লিস্টেড না থাকা সত্ত্বেও রিটার্ন তো আর কমছে না, 10 বছর ধরে তো কোম্পানিটা রয়েছে। কোম্পানি তো যেদিন এনলিস্ট হলো সেদিন থেকে তো এলো না, কোম্পানির ডেটাগুলো নিয়েছে মানে আগের ডেটা এগুলো, যখন কোম্পানি লিস্ট হয়নি, কিন্তু রেকর্ড তো রয়েছে সে সময়কার। তো প্রফিট গ্রোথও রয়েছে 32%, সেই তুলনায় কিন্তু স্টক প্রাইস দিয়ে যে দেখো 10 বছরে কিছু নেই, কারণ কি এনলিস্টেড হয়নি বলে। তো আমি যেটা ধরে নেবো, আমি মোটামুটি ধরে নিচ্ছি 3 বছরের জায়গায় 27% সেলস গ্রোথ দিচ্ছে, প্রফিট গ্রোথ 29 দিচ্ছে, রিটার্ন 21 দিচ্ছে এবং রিটার্ন অন ইকুইটি 20 দিচ্ছে, মানে একটা স্টেবল জায়গায় কোম্পানিটা চলছে। তো এক্সপেক্ট করবো ভবিষ্যতে ভালো করবে। তো ইনভেস্টরের সংখ্যা প্রোমোটার 29% রয়েছে এবং যেটা হচ্ছে এফআইআই 32 এবং ডিআইআই 29%। এখন যে ঘটনাটা আসে সেটা হচ্ছে কি, প্রোমোটার আর ইনস্টিটিউশনাল, মানে এফআইআই ডিআইআই মানে ইনস্টিটিউশনাল বলে, এটাকে যোগ করে যদি আমাদের রিটেলারের সংখ্যা বেশি থাকে তাহলে আমরা নিশ্চয়ই থাকতে পারি। এখন দেখো রিটেলারের সংখ্যা 8%, তার মানে মোটামুটি 91.25% কিন্তু প্রোমোটার অ্যান্ড ইনস্টিটিউশনাল ইনভেস্টর তাদের কাছে রয়েছে। এবার লাস্ট অর্থাৎ 9 নম্বর কোম্পানিতে আসছি। 9 নম্বর হচ্ছে পেইন্ট সেক্টরের কোম্পানি। পেইন্ট সেক্টর আস্তে আস্তে ইমপ্রুভ করছে। তো আমি এই মুহূর্তে মনে করছি সেটা হচ্ছে সিরকা পেইন্টস। সিরকা পেইন্টস কিন্তু খুব স্মল ক্যাপ কোম্পানি, 1900 কোটি হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। কোম্পানির সঙ্গে দেখে নিই, কোম্পানিটা রিটার্ন দিয়েছে 237% এবং 1 বছর রিটার্ন নেগেটিভ, মানে ফ্ল্যাট মুভমেন্ট করছে 4%। কোম্পানির নাম সিরকা পেইন্টস। সমস্ত পেইন্ট সেক্টরের সমস্তটাই কিন্তু অলমোস্ট ডাউনে রয়েছে। সেই সিচুয়েশনেও কোম্পানিটা কিন্তু 5 বছরের রিটার্ন বা বেশি দিন রিটার্ন দেখছি 236%। তো এক্সপেক্ট করবো কোম্পানিটা দারুণ করবে, কারণ ফান্ডামেন্টালি একবার দেখে নাও। এদের যে স্পেশালাইজ সেটা হচ্ছে উড কোটিংয়ের উপর কাজ, কাঠের ওপরে কাজকর্ম, কাঠের কালারিংয়ের উপর কাজকর্ম, ডেকোরেটিভ পেইন্টিংয়ের উপর কাজকর্ম করে। একদম স্মল ক্যাপ কোম্পানি, ইনফ্যাক্ট এটা ন্যানো ক্যাপ 1800 কোটি মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে, কিন্তু পি রয়েছে 36.6। আমরা যদি ইন্ডাস্ট্রিজ পির সঙ্গে দেখে কম্পেয়ার করে দেখি 36.1। অ্যাট পার রয়েছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 24.1, রিটার্ন অন ইকুইটি রয়েছে 17.9%। তো এইগুলো 17 পয়েন্ট, রিটার্ন অন ইকুইটি 17.9%। তো এই দিকে দেখতে গেলে কিন্তু কোম্পানিটা ভালো রয়েছে। প্রোমোটার হোল্ডিং 67% রেখেছে, ঋণের পরিমাণ একদম নেই, পুরো নীল রয়েছে ডেট টু ইকুইটি। তো এইবারে দেখেন যদি নেই যে প্রোমোটারের সংখ্যা কীরকম রয়েছে, প্রোমোটার রয়েছে 67% প্রোমোটার রয়েছে, এফআইআই ডিআই সংখ্যা 5.48 এবং ডিআইআই হচ্ছে 0.75, পাবলিক মানে রিটেলার হচ্ছে 26%। খুব ভালো রয়েছে সিচুয়েশন। প্রফিট অ্যান্ড লসে যাব, প্রতি বছরে কিন্তু পেইন্ট সেক্টর ডাউন রয়েছে, কিন্তু এর কিন্তু সেলস গ্রোথ কমেনি, প্রতি বছরে কিন্তু অল্প অল্প করে করে বাড়িয়ে চলেছে। ফ্যান্টাস্টিক কোম্পানিটা রয়েছে। তো এই কোম্পানিটা আমার মনে হচ্ছে খুবই ভালো রয়েছে সিচুয়েশনে। তো এই কোম্পানি থেকে দেখি আমাদের আজকে টোটাল 9খানা কোম্পানি কিন্তু দেখা শেষ হলো। 9টা স্টক প্রায় দাঁড়াচ্ছে অ্যাপ্রক্সিমেট 33,000 টাকা করে প্রতিটা স্টকে ইনভেস্ট করার কথা বলা হচ্ছে।
সেইগুলো তুমি ইনভেস্ট করতে পারো। একটা কাজ তুমি এখন এই মুহূর্তে করে নাও, সেটা হচ্ছে সব অ্যামাউন্টটা এখন লাগিয়ে দিও না। এক্ষেত্রে তুমি 9টা স্টক যেহেতু রয়েছে, সেই হিসেব করে তুমি প্রতিটা স্টকের ক্ষেত্রে 20,000 করে ইনভেস্ট করে নাও। এবার 20,000 করে 9টা স্টকে যদি ইনভেস্ট করো, 1,80,000 টাকা তোমার ইনভেস্টেড হয়ে যাবে। এবারে তুমি কালেকশনের জন্য ওয়েট করো, আর ঠিক 2 থেকে 3 মাসের মধ্যে যদি নেক্সট লেভেল কালেকশন হয়, তখন বাকি যে টাকাটা তোমার কাছে রয়ে গেল, অর্থাৎ 1,20,000 টাকা তুমি আবার এখানে ইনভেস্ট করে নাও। এই কটা আজকের মতো এখানে শেষ হলো। নমস্কার।